দর্শক, আলোচিত ঘটনা এবং সেসবের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। আজকের আয়োজনে আপনাদের শুরুতেই জানাতে চাই যে মিয়ানমারে 4 বছর পর তুলে নেওয়া হচ্ছে জরুরি অবস্থা। ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিল জান্তা সরকার। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দেশটিতে। এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না হলেও এরই মধ্যে গঠন করা হয়েছে 11 সদস্যের নির্বাচন কমিশন। এসেছে 30 সদস্যের কেন্দ্রীয় সরকারের একটি ঘোষণা। 2021 ফেব্রুয়ারিতে অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জরুরি অবস্থা জারি করেছিল মিয়ানমার সেনাবাহিনী। 4 বছর পর এলো তা প্রত্যাহারের ঘোষণা। ডিসেম্বরে হবে দেশটির জাতীয় নির্বাচন। বৃহস্পতিবার জারি করা এক ঘোষণায় জান্তা মুখপাত্র জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে জরুরি অবস্থা বাতিল করা হয়েছে। এর মধ্যে গঠন করা হয়েছে 11 সদস্যের নির্বাচন কমিশন, থাকছে 30 সদস্যের কেন্দ্রীয় সরকারও। এই সময়কালে কমান্ডার ইন চিফ ও অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন সামরিক প্রধান মিন অং হ্লাইং। বলা হচ্ছে, নির্বাচন হলেও প্রেসিডেন্ট কিংবা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে থেকে যাবেন মিন অং হ্লাইং। চেষ্টা করবেন দেশটির নিয়ন্ত্রণ আঁকড়ে রাখার। এটাও এক ধরনের কৌশল জেনারেল মিয়াং এর। এটা মিয়ানমারে বারবারই হয়ে থাকে। যিনি সেনাবাহিনী প্রধান থাকেন, তিনি এইসবের বাইরে থাকেন, নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকেন, কিন্তু সমস্ত ক্ষমতার কলকাঠি তার হাতে থাকে। এরই মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো। নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। যে মেইন লাইন যেগুলি পলিটিক্যাল পার্টি আছে, তারা যদি জনগণকে তাদের দিকে টেনে নিতে পারে, তাহলে কিন্তু এটা তাদের জন্য, সেনা শাসকদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আরাকান স্টেটে যেখানে আরাকান আর্মির এখন আধিপত্য আছে, তারা সেখানে কিভাবে এই নির্বাচনটাকে গ্রহণ করছে বা অংশগ্রহণ করছে বা কোন দলের ব্যানারে তারা যাবে, সেটা দেখার বিষয়। তবে তা মোকাবেলায় তৎপর জান্তা সরকার। বুধবার দেশটিতে নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করতে চাইলে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। মিয়ানমারে সবশেষ নির্বাচন হয়েছিল 2020 সালের নভেম্বরে। সে নির্বাচনে ভোট কারচুপি হয়েছিল অভিযোগ তুলে ক্ষমতাচ্যুত করা হয় সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে। বাতিল করা হয় এনএলডির নিবন্ধনও। নীলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই মুহূর্তে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। স্বাবলম্বী করা গেলে নারীর প্রতি বৈষম্য লোপের পাশাপাশি অর্থনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে পারিবারিক সহিংসতাও রোধ করবে বা রোধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং সে কারণেই, সেই লক্ষ্যেই আমাদের স্লোগান ক্ষমতায়িত নারী শক্তি পরিবারের মুক্তি। এই কারণেই বিএনপির নীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত দক্ষ জনশক্তি তৈরির রাজনীতি, নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। সম্মানিত মা বোনেরা, যদি তুলনামূলক বিচারে দেশে নারী প্রধান পরিবারের সংখ্যা বাড়ছে, তবে দেশের অর্ধেক নারীর মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতার বিচারে নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য বিএনপি ইতিমধ্যে সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আপনাদের নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে, বাংলাদেশে দর্শক, মহিলা দলের একটি আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন। আমরা তার বক্তব্যের খানিকটা এতক্ষণ আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। দর্শক, আপনাদের শুরুতেই জানাচ্ছিলাম, একটি দেশে 4 বছর ধরে জরুরি অবস্থা চলমান। পাশের দেশ মিয়ানমার এই জরুরি অবস্থার অবসান ঘটতে যাচ্ছে এবং নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে অতিথি হয়ে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভিউজ 24। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, ডিসেম্বরে নির্বাচন হবে মিয়ানমারে, ইতিমধ্যে বিরোধী দলগুলো কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তো জান্তা সরকার আসলে এই নির্বাচনের মাধ্যমে কি মেসেজ দিতে চায় বিশ্ববাসীকে, বা তারাই বা কি করতে চাচ্ছে?
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে জান্তা সরকারের পক্ষ থেকে যে মেসেজটি তারা দিতে চাচ্ছে সেটি হচ্ছে তারা মিয়ানমারের একটি গণতান্ত্রিক অবস্থায় মিয়ানমারকে তারা নিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, এই ধরনের একটি মেসেজকে তারা দিতে চাচ্ছে। কিন্তু এই মেসেজটি মিয়ানমারের জনগণের যে রাজনৈতিক দলগুলো যে জনগণ যারা প্রতিনিধিত্ব করে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু এই নির্বাচনকে বয়কট করার মধ্য দিয়ে কার্যত যে জিনিসটি আমাদের সবার সামনে স্পষ্ট হয়ে যায় সেটি হচ্ছে যে এই নির্বাচনটি আসলে একটি লোক দেখানো নির্বাচন, একটি একদম আইওয়াস ছাড়া কিছুই না। এর মধ্য দিয়ে মূলত মিয়ানমারের সামরিক সরকার গত প্রায় 4.5 বছর ধরে 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত যে সময় ধরে তারা ক্ষমতা আঁকড়ে আছে, একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে, সেই জায়গা থেকে একটি বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এখন আপনি দেখেন যে এই নির্বাচনটি যদি অনুষ্ঠিত হয়, এই নির্বাচনে যদি মিয়ানমারের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো অংশ না নেয়, তাহলে যেটি হচ্ছে আমরা ধরে নিতে পারছি মিয়ানমার সরকার চাইবে যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের মধ্যে কোনো কোনো রাজনৈতিক দলকে এই নির্বাচনে টেনে এনে নির্বাচনকে এক ধরনের বৈধতা দেওয়ার মাধ্যমে মূলত তাদের যে রাজনৈতিক কর্তৃত্ব আছে মিয়ানমারের ভেতরে সেটিকেই একটি গণতান্ত্রিক বাতাবরণের মাধ্যমে এটিকে তারা একটি বৈধতা দেওয়ার চেষ্টা করবে। একটি গণতান্ত্রিক মোড়ক দেওয়ার চেষ্টা আমরা যতটুকু বুঝতে পারলাম। তো বাংলাদেশেও কিন্তু সামনে একটি নির্বাচনের সময় আছে, পাশাপাশি মিয়ানমারেও হচ্ছে। তো মিয়ানমারের সাথে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু সহ আরো বেশ কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। নতুন নির্বাচন হওয়ার পর নতুন সরকার বাংলাদেশের সাথে এই সমস্যাগুলো সমাধানে কতটা ইতিবাচক হবে বলে আপনি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে খুব একটা আশাবাদী হতে চাই না, এই কারণেই কারণ মিয়ানমারে এর আগেও আমরা দুটি গণতান্ত্রিক নির্বাচন দেখেছি, যে দুটি নির্বাচনের ফুটলির দল এনএলডি বিজয়ী হয়েছিল। বিজয়ী হওয়ার পর আমরা যেটি দেখলাম মিয়ানমারের যে সমস্যা, যেটি রাজনৈতিক সমস্যা বা আভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার ফলে বা সমস্যার উত্তরণের মধ্য যে নির্বাচনের মধ্য দিয়ে যে উত্তরণ ঘটে, সেই উত্তরণের ফলে কিন্তু মিয়ানমারের যে রোহিঙ্গা সমস্যা কিন্তু কোনো সমাধান হয়েছে বা সমাধানের পথে মিয়ানমারের নির্বাচিত সরকারগুলো হেঁটেছে আমরা এটি দেখি নাই। এর আগেও আমরা অং সান সুচিকেও রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলার পরেও কিন্তু আমরা সেরকম কোনো ধরনের প্রচেষ্টা মিয়ানমারের পক্ষ থেকে আমরা লক্ষণীয় দেখিনি। সুতরাং যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে এখনো ধারণা করা যাচ্ছে, আমি বলছি, কারণ নির্বাচনটি কতটুকু সত্যিকার অর্থে হবে সেটি একটি যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে এই নির্বাচনটি হয়ে গেলে রোহিঙ্গা সমস্যাটি সমাধান হবে, আমি এটির সাথে আসলে একদমই আশাবাদী হতে চাই না। রোহিঙ্গা সমাজকে মিয়ানমারের একটি জাতিগত সমস্যার একটি গভীরে অন্যতম সমস্যা, যে সমস্যাটি একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের সরকারের সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্কর মধ্য দিয়ে এই সমস্যা মেটানো সম্ভব বলে আমি মনে করি না। তাছাড়া বাংলাদেশের যে নির্বাচন হওয়ার কথা আপনি বললেন, বাংলাদেশেও আগামী বছরের শুরুর দিকে নির্বাচন হওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়, সেটি গণতান্ত্রিক সরকার বা অন্তর্বর্তী সরকার বলতে কোনো কথা নেই, যে কোনো সরকারের জন্য বাংলাদেশের রোহিঙ্গা একটি বড় কনসার্নের বিষয়। সুতরাং বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই বর্তমান ডক্টর ইউনূস সরকার তিনিও কিন্তু খুব বারবার করেই চাচ্ছেন, গত রোজার মাসে তিনি জাতিসংঘের মহাসচিবকে সাথে নিয়ে রোহিঙ্গাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা বুঝতে পেরেছি নির্বাচনটা আসলে জান্তা সরকার কি কারণে করতে যাচ্ছে। মিয়ানমারে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে, আমি বলতে পারি আরাকান আর্মি সহ বেশ কিছু গোষ্ঠী, তারা ইতিমধ্যে বলেছে যে এই নির্বাচন তারা মেনে নেয়নি। তো নির্বাচনের সময় তারা বা নিরাপত্তা সংকট কতটা হতে পারে, যেহেতু আমাদের পাশাপাশি দেশ, এর আগেও আরাকান আর্মির বিভিন্ন গোলা এসে বাংলাদেশে পড়েছে, কেমন মনে হচ্ছে? নির্বাচনের সময়টা আমার কাছে যেটি মনে হচ্ছে নিরাপত্তা সংকটটি আরো গভীর হতে পারে, এই কারণেই, কেননা আপনি দেখেন মিয়ানমারে যেসব গোষ্ঠীকে নিয়ে মিয়ানমার সরকার নির্বাচন করবে বলে চিন্তা করছে, তারা কিন্তু বিবাদমান যে সংঘাতগুলো আছে সেখানে প্রধান গোষ্ঠীগুলো নয়। আমরা যেটা দেখি মিয়ানমারের শান রাজ্যের শান জাতিগোষ্ঠী এবং ওয়াও জাতিগোষ্ঠী, তারাই হচ্ছে এই যে বর্তমান যে সরকার বিরোধী বিদ্রোহে একটি বড় শক্তি। তার বাইরেও মিয়ানমারে প্রায় 135টি জাতিগোষ্ঠী রয়েছে, যে জাতিগোষ্ঠীর মধ্যে একটি বড় অংশই কিন্তু মিয়ানমার সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। সুতরাং এই অবস্থায় যদি নির্বাচন করার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর হয়, আমরা জানি যে সাম্প্রতিক সময়ে এনইউ, যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামে একটি ব্রাদারহুড অ্যালায়েন্সের ব্যানারে এই ধরনের একটি বেসামরিক প্রশাসন পরিচালিত হয়ে আসছে, তারাও যে নির্বাচনটি হতে দিবে সেটিও কিন্তু মনে হচ্ছে না। আর বাংলাদেশে আপনি যেটি বললেন মিয়ানমার থেকে বিভিন্ন সময় গোলা এসে পড়েছে, এই ধরনের ঘটনাগুলো আরাকান আর্মির যে সাথে যে মিয়ানমার
সেনাবাহিনীর যে সংঘাত, সেই সংঘাতেরই একটি ফলস্বরূপ এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। সুতরাং যদি আরাকান আর্মি মনে করে থাকে যে অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর সাথে যে সেনাবাহিনীর যে সংঘাত দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বের তারা একটি পার্ট হয়েই থাকবে, সুতরাং এটিকে আমরা ধরে নিতে পারি সামনের দিনগুলোতে এটি আরো প্রকট হবে এবং নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে একটি বড় ধরনের ব্যারিয়ার হিসেবে আরাকান আর্মি সহ অন্যান্য জাতিগোষ্ঠীগুলো দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে যদি মিয়ানমারের আরাকান রাজ্যে যদি আবারও সেই সমস্যাটি দেখা দেয়, সেই সমস্যা দেখা দিলে বাংলাদেশের যদি নিরাপত্তা সংকটের কারণ হয়ে যায়, এটাও কিন্তু খুব একটি অবাক হওয়ার কিছু থাকবে না। আমি মনে আপনাকে করি অসংখ্য ধন্যবাদ ডক্টর ফরিদুল আলম আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, মিয়ানমারের নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলমের সাথে। দেখছেন নিউজ ভিউজ 24, নিচ্ছে একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।